বিয়ের প্রথম রাতেই শারীরিক সম্পর্ক করার পরে অনিল ওর নতুন বউয়ের পেটে লাথি দিল। নীরু প্রচণ্ড ব্যথায় পেট ধরে মেঝেতে বসে পড়ল। অনিল আবার নীরুর চুল ধরে তুলে মুখে কয়েকটা জোরে জোরে চড় মারল। নীরু অসহায় হয়ে অনিলের অত্যাচার ভোগ করছে। কিছু বলছে না, কিছু বলার মতন কোনো কথা খুঁজে পাচ্ছে না। কেননা এই অপরিচিত আপন মানুষকে নীরু চেনে না। বিয়ের কথাবার্তা হওয়ার সময় একবার দেখেছিল, আর আজ এর মাঝে কোনো কথা হয়নি। অনিল রুমে ঢুকতেই নীরু সালাম দিয়ে এগিয়ে আসে, আর তখনই হুটহাট এলোপাথারিভাবে অনিল নীরুকে মারতে শুরু করে। অনিল কেন মারছে, কি অপরাধে এমন করছে, নীরু এখনো বুঝতে পারছে না। নীরুর পেটে অসম্ভব ব্যথা করছে, মুখেও ব্যথা করছে, কিন্তু পেটের থেকে কম। অনিল দুম করে আর একটা লাথি নীরুর পেটে মারল। এতক্ষণ নীরু নীরবে সহ্য করলেও এবার নীরু প্রচণ্ড জোরে মাগো বলে চিৎকার দিয়ে উঠল। বিয়ের প্রথম রাতে এমন কাণ্ড ঘটবে নীরুর জানা ছিল না। কিভাবে জানা থাকবে? নীরু তো ভবিষ্যতে কি হবে সেটা তো জানে না। চেঁচামেচি শুনে অনিলের মা বাবা ছুটে আসলো। অনিল দরজা খুলে দিয়ে বাইরে চলে গেল। অনিলের বাবা মা রুমে ঢুকে দেখলো নীরু পেটে হাত দিয়ে মেঝেতে পড়ে ব্যথায় কাতরাচ্ছে। অনিলের বাবা জলদি ডাক্তারের আসার ব্যবস্থা করলো। রুবেল হোসেন একজন নামকরা বড় ব্যবসায়ী। ওনার পরিবারের জন্য আলাদাভাবে একজন ডাক্তার নিয়োগ দেওয়া আছে। কিন্তু এসবের তো একটা নিয়ম কানুন আছে নাকি? মধ্যরাতে বাসার চাকরকে ডাকাও কেমন অসভ্যতা দেখায়। আর এখানে একজন ডাক্তারের ক্ষেত্রে তো একটু সংকোচ থাকবেই, কিন্তু বিপদের কাছে সংকোচ করলে বিপদ আরও বাড়বে। ডাক্তার নীরুকে চিকিৎসা দেবার পর নীরু একটু স্বস্তি বোধ করছে। রাত তখন 3টে, ডাক্তার চলে গেছে। নীরুর শাশুড়ি নীরুর শরীরে বিয়ের কাপড় পাল্টে একটা পাতলা সুতির শাড়ি পরিয়ে দিলেন। নিজে শাড়ি পরার মতন শক্তিটুকুও নীরুর নেই। নীরু এক মনে আকাশ বরাবর তাকিয়ে আছে। ওপরে অবশ্য আকাশ নেই, ইট বালির জয়েন্টের ছাদ। রুবেল হোসেন অনিলকে ফোনে পাচ্ছে না, রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। রুবেল হোসেনের খুব বিরক্ত লাগছে। ওনার সম্মানেও অনেক আঘাত হানছে। ছেলে বিয়ের প্রথম রাতে এমন অস্বাভাবিক কিছু করবে তার জানা ছিল না। রুবেল হোসেন জাহানারা বেগমের উদ্দেশ্যে বললেন, তুমি এখানেই থাকো, আমি রুমে যাচ্ছি, কোনো সমস্যা হলে আমাকে জানিও। জাহানারা বেগম মাথা দুলিয়ে সম্মতি দিলেন। নীরুর চোখ মুখ ঘোলা হয়ে আসছে, ঠিকমতো তাকাতে পারছে না। নীরু গ্রামের একটা ধর্মভীরু মেয়ে। জাহানারা বেগম বাবার বাসায় গ্রামে বেড়াতে গিয়ে নীরুকে পছন্দ করে, আর তিনি মনে করেন অনিলের জন্য নীরু একদম পারফেক্ট পাত্রী। সেই থেকেই সব কিছুর উৎপত্তি। নীরু চোখ মেলে তাকিয়ে বলল, আন্টি, পানি খাবো? জাহানারা বেগম পানির গ্লাস মুখে দিয়ে খাইয়ে দিলেন। নীরু আসলেই খুব অসুস্থ। তার শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ব্যথা। ব্যথার জ্বালা থেকে মনের মাঝে জ্বলে ওঠা আগুনের তাপ যাতনা বেশি। বিয়ে নিয়ে প্রতিটি মেয়েরই একটা স্বপ্ন তৈরি হয়। নীরু স্বপ্ন দেখেছিল যা, তার ঠিক উল্টো হলো। জাহানারা বেগম নরম গলায় বললেন, মা, কি হয়েছে বলো তো একটু? অনিল কেন মিসবিহেভ করলো তোমার সাথে? নীরু অস্ফুট কণ্ঠে বলল, কিছুই হয়নি, আমার সাথে কোনো কথাই বলেনি, রুমে ঢুকেই। নীরুর চোখে জল, জলের ধারা চোখের দুই কোনা বেয়ে গড়িয়ে পড়ছে। নীরুর মনে পড়ল তার খালার কথা। নীরুর খালার একবার বিয়ে হয়েছিল, তারপর সেই স্বামী নীরুর খালার ওপর খুব অত্যাচার করত। নীরুর খালার সংসার টিকিয়ে রাখতে পারেনি। স্বামী সংসার ছেড়ে নীরুর খালা বাবার বাড়ি চলে যায়। তারপর আর বিয়ে করেনি, এখনো আগের মতোই দিব্যি আছে। এমনকি নীরুর খালা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানেও যায় না। নীরু অনেক অনুরোধ করার পর নীরুর বিয়েতে আসে।
নীরুর খুব কান্না পাচ্ছে, মনে হচ্ছে হাউমাউ করে চিৎকার করে কাঁদি। নীরু জাহানারা বেগমকে বললেন, আন্টি, আপনি রুমে যেয়ে ঘুমান, আমি এখন একদম ঠিক আছি, আমাকে মা বলবে কেমন? অনেক সময় পর অনিল রুবেল হোসেনের কল রিসিভ করলো। রুবেল হোসেন রেগে বললেন, তুই কোথায় এখন? অনিল কেমন সেন্সলেস কণ্ঠে বলল, প্রতিদিন যেখানে থাকিস সেখানে। প্রতিদিন যেখানে থাকিস তার মানে কি? আজকেও কি তোকে মদ খেতে হবে? এই মদই তোকে শেষ করে দেবে। আজকে তোর বিয়ে হয়েছে, ভুলে গেছিস? অনিল বিরক্তিকর কণ্ঠে বলল, ওসব বিয়ে টিয়ে আমি মানি না। দেখ অনিল, অনেক বেশি বেড়ে গেছিস, তোকে আমি বাড়ি থেকে বের করে দেব বলে দিলাম, এখনই বাড়ি আয় বলছি। অনিল বলল, আহ, এত বিরক্ত করো কেন বুঝি না, আমার আসতে লেট হবে, কষে এক থাপ্পড় দেব। তোর বউ খুব অসুস্থ, এমন ব্যবহার কেন করেছিস? তাড়াতাড়ি বাসায় আয়, তোর বিচার হবে। অনিল আবার অস্ফুট কণ্ঠে বলল, আজকে রাতে আর বাসায় যাব না, সকালে যাব, দেখি তোমরা কি করতে পারো। আমি তোকে 1 ঘন্টার মধ্যে বাসায় দেখতে চাই। অনিল রুবেল হোসেনের শেষের কথাটা শুনতে পায়নি, তার আগেই লাইন কেটে দিয়েছে। অনিল ইদানিং কারোর কথাই মান্য করে না। অনিল প্রতিদিনের ন্যায় আজও ক্লাবে গেছে। অনিলের নিত্যদিনের কাজের মধ্যে এটা একটি অন্যতম কাজ। নাচানাচি, হইচই, গান বাজনা নিয়ে অনিল ইদানিং মেতে থাকে। কিন্তু অনিল একদম এমন ছিল না। হঠাৎ কেন যে বদলে গেল, রুবেল হোসেন এখনো আঁচ করতে পারছে না। রুবেল হোসেনের নাগালের বাইরেই সকল ঘটনা ঘটছে। রুবেল হোসেন আরও খবর পেয়েছেন অনিল মাঝে মাঝে খারাপ মেয়েদের সাথে একান্ত সময় কাটায়। ছেলেকে ছোট থেকে চাওয়া মাত্র সব কিছু দেওয়ার পরিণতি এমন পর্যায়ে আনবে সেটা ওনার ধারণা ছিল না। জাহানারা বেগম রুমে ঢুকে বললেন, কি বলল অনিল? রুবেল হোসেন মন খারাপ করে বললেন, সে আজ রাতে বাড়ি ফিরবে না। কিন্তু তুমি চলে এলে কেন, নীরুর কাছে থাকতে? রুবেল হোসেন আবারও প্রশ্ন করলেন। নীরু কি করছে এখন? নীরু বিছানায় আধশোয়া হয়ে বসে অপেক্ষা করছে। কেন করছে, কিসের জন্য করছে, নীরু ঠিক উপলব্ধি করতে পারছে না। কিন্তু নীরু বুঝতে পারছে আজ তার অপেক্ষা করার রাত। একজন মানুষের জন্য তার অপেক্ষা। শুধুমাত্র একজন মানুষই পারে নীরুর আজকের রাতের অপেক্ষার অবসান ঘটাতে। কিন্তু লোকটা কি আদেও আসবে? নীরু একটু নড়ে বসে। এত যন্ত্রণা দেওয়ার পরেও লোকটার জন্য নীরুর অবচেত মন অপেক্ষা করছে। স্বামী কি এমনই? মেয়েদের জীবন কি এমনই? মেয়েদের মনও কি এমনই? নীরু মনে মনে প্রশ্ন করে, কিন্তু কোনো উত্তর পায় না। উত্তর কখন পাবে তাও জানে না। নীরুর মনে হয় কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। কিছু অজেনা বরং অজান্তেই থাক। তবে উত্তরগুলো জানতে পারলে মনে খুব প্রশান্তি পাওয়া যায়। চেঁচামেচি শুনে নীরুর ঘুম ভেঙে গেল। নীরু তাকিয়ে দেখল রুমটা অপরিচিত। প্রতিদিনের মতন ঘুম ভেঙে সে পরিচিত রুমটা দেখতে পেল না। নীরু রুম থেকে বাইরে বের হলো। সামনে তাকিয়ে নীরুর চোখ বড় বড় হয়ে গেল। নীরুর দম বন্ধ হয়ে আসছে। নীরুর মনে হচ্ছে পৃথিবী ঘুরছে। নীরুর চোখ বড় বড় করে অনিলের দিকে তাকালো। অনিল একটা মেয়ের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অনিলকে দেখে মনে হচ্ছে সে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলবে। রুবেল হোসেন রাগান্বিত কণ্ঠে বললেন, অনিল, তুই কিন্তু এবার তোর সীমা লঙ্ঘন করছিস। তোর মতন এমন বেহায়াপনা আমার পরিবারের কেউ করেনি। ঘরে বউ রেখে রাস্তার মেয়েদের সাথে ঢলাঢলি করতে তোর লজ্জা করে না? তুই কবে এত নিচে নামলি? ছি! অনিল ধীরে ধীরে চোখ তাকিয়ে অস্পষ্ট সুরে বলল, দেখো বাবা, আমি আগেই বলেছি আমি এই বিয়ে মানি না, তাই ওকে বউ হিসাবে মানতে পারছি না। অনিল পাশের মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, এটা আমার গার্লফ্রেন্ড, আমি ওকেই বিয়ে করব। নীরুকেই তোর বউ হিসাবে মানতে হবে, এটাই শেষ কথা। বললাম তো এই বিয়ে আমি মানি না, আর মানবও না।
বিয়ের আগে এই কথা বলতে পারিসনি? তাহলে এখন মানবি না কেন? বিয়ে যেহেতু করেছিস তোকে মেনে নিতেই হবে। অনিল ঘুম ঘুম কণ্ঠে বলল, ও একটা নষ্টা মেয়ে, ওর সাথে আমি থাকতে পারবো না। ও তোমাদের কাছে ভালো সেজে আছে। ওই মেয়ে একটা মুখোশধারী নষ্টা মেয়ে। অনিলের কথা শুনে সবাই অবাক। অনিলের ছোট বোন শিমু বিস্মিত হয়ে বলল, ভাবি নষ্টা মেয়ে? তুই জানলি কিভাবে? বল আমাদের, বল, কে বলেছে তোকে, বল। অনিল ঘুম ঘুম কণ্ঠে বলল, আমাদের পাশের ফ্ল্যাটের ভাই বলেছে। অনিলের কথা শুনে সবাই বোবাতে পরিণত হলো। সবাই নিস্তব্ধ হয়ে নীরুর মুখের দিকে তাকালো। অনিলের কথা শুনে নীরুর বাকশক্তি হারিয়ে যাওয়ার উপক্রম। নীরু পলকহীনভাবে তাকিয়ে আছে। নীরুর মরে যেতে ইচ্ছে হচ্ছে। এমন কথা শোনার জন্য নীরু একদমই প্রস্তুত ছিল না। অনিল যতই খারাপ কথা বলুক, এটা ভাবা যায় না। কিন্তু অনিলের পাশের ফ্ল্যাটের ওই ভাইয়ের কথা টেনেছে। সেই ভাই নাকি ওকে বলেছে নীরু খারাপ মেয়ে, নষ্ট মেয়ে। বিষয়টি এখন হেলাফেলা করে দেখার মতন অবস্থায় নেই। নীরুর খুব কান্না পাচ্ছে। গতকাল থেকে একের পর এক ধকল যাচ্ছে, কিন্তু সেই সব তো ছিল মন আর শরীরের আঘাত। কিন্তু আজ সকালে যা হলো সেটা কিছুতেই সহজে মেনে নেওয়া যাচ্ছে না। চরিত্র নিয়ে কথা বলছে, এটার একটা কঠিন বিহিত হওয়া দরকার। কারণ একজন চোরও নিজেকে চরিত্র সম্পূর্ণ ব্যক্তি হিসাবেই দাবি করে। তাকে সরাসরি চোর, চরিত্রহীন বলা যায় না। এতে সে প্রচণ্ড মাইন্ড করে, এমনকি দ্বন্দ্ব সৃষ্টি হওয়ারও সম্ভাবনা থাকে। রুবেল হোসেন চিৎকার করে বললেন, অনিল চুপ কর। তুই কি বলছিস তুই জানিস? কারোর চরিত্র নিয়ে কথা বলার সাহস তুই রাখিস না। আর ওই ভাই কবে তোকে বলেছে বল? অনিল বলল, জানি না। রুবেল হোসেন রেগে বললেন, পাশের ফ্ল্যাটের ওই ভাইকে বাড়িতে আসতে বল, তার সাথেই কথা বলি, তারপর তোর ব্যবস্থা করছি। অনিল বলল, আমি পারবো না, তোমরা বলো পারলে। অনিল ঢলতে ঢলতে রুমে চলে গেল। বাড়িটা কিছুক্ষণের মধ্যেই কেমন শ্মশান ঘাট হয়ে গেছে। নতুন কেউ যদি বাড়িতে আসে তবে সে নির্ঘাত বলবে, এই বাড়িতে কেউ থাকে না, কোনো মানুষ নেই। কারণ মানুষ ছাড়া বাড়ি এমন নিস্তার হয়ে যায়। কিন্তু এই বাড়িতে হাফ ডজনেরও বেশি মানুষ আছে এবং তারা প্রত্যেকেই জীবিত। তারপরও বাড়িতে কোনো শব্দ নেই। নীরুর চোখ দিয়ে পানি বের হয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু নীরু টের পাচ্ছে না। জীবনের সবথেকে ভয়ঙ্কর অপবাদ হচ্ছে চরিত্রের কলঙ্ক, আর সেটা নীরু আজ পেয়েছে, তাও স্বামীর কাছে। রুবেল হোসেন পাশের ফ্ল্যাটের ভাইটিকে বাড়িতে আসার জন্য একজনকে দিয়ে খবর পাঠালেন। কিছু সময় পর লোকটা ফিরে এসে জানালো সে নাকি গতকাল চাকরি ছেড়ে দিয়ে দেশের বাড়ি চলে গেছে। তিনি আর এখানে চাকরি করবেন না, এখানে আর কোনোদিন আসবেও না মনে হয়। কথাটা শুনেই রুবেল হোসেনের সন্দেহটা বেড়ে গেল। অনিলের কথাগুলো সত্যি মনে হচ্ছে। তিনি ভাবছেন তার পিছনে কোনো চক্রান্ত চলছে। তার এখন মনে হচ্ছে নীরুর মাঝে কিছু অজানা সত্য লুকিয়ে আছে, যা আমরা জানি না। কিন্তু সত্যটা কি? তবে রুবেল হোসেন এটা বুঝতে পারছেন নীরু সম্পূর্ণ নির্দোষ নয়। যে করেই হোক সত্যটা রুবেল হোসেনকেই জানতে হবে। রুবেল হোসেন পরিবারের সবাইকে নিয়ে ড্রয়িং রুমে বসল। এখানে শুধু অনিল অনুপস্থিত। রুবেল হোসেন বললেন, অনিল কোথায়? অনিলের মা বললেন, ঘুমাচ্ছে। রুবেল হোসেন কিছুই বললেন না। তিনি সরাসরি নীরুকে প্রশ্ন করলেন, অনিল কিসের জন্য এমন আচরণ করছে তুমি কি জানো? নীরু মাথা নিচু করে জবাবে বলল, না। রুবেল হোসেন আবারও বললেন, জানো না? তাহলে ও কি কোনো কারণ ছাড়াই তোমাকে অত্যাচার করছে? নীরু কথা বলে না, চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। রুবেল হোসেন বিরক্ত হয়ে বললেন, দেখো, কোনো কারণ তো অবশ্যই আছে, তাছাড়া অত সব কাণ্ড ঘটতো না। আর অনিল যে ভাইয়ের কথা বলল, তার সাথে তোমার কি সম্পর্ক? তুমি কি তাকে চেনো? নীরু এবারেও কোনো জবাব দিল না। নীরুর কথা বলতে ইচ্ছে করছে,
কিন্তু মুখ দিয়ে একটাও কথা বের হচ্ছে না। রুবেল হোসেন রাগান্বিত হয়ে চিল্লাচিল্লি করে বললেন, তোমার কি কথা বলার নিষেধ? কথা বলতে পারো না? শুনতে পাচ্ছ না আমার কথা? নীরু এত জোরে কথা শুনে ভয়ে কেঁপে উঠল। কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমি আসলে। তুমি কি সেটা বলো। নীরু ভয়ে কথা বলতে পারছে না। ওর মনে হচ্ছে গলায় পাহাড় সমান জমাট, যা ভিতরের বাকধ্বনির বাইরে আসতে দিচ্ছে না। পরিবারের সবাই নীরুর দিকে তাকিয়ে আছে। নীরুর মুখে এখনো কোনো কথা স্পষ্ট শোনা যায়নি। সবার অপেক্ষা নীরুর কাছ থেকে স্পষ্ট কোনো জবাবের। কিন্তু নীরু তো বোবার ন্যায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রুবেল হোসেন ধমক দিয়ে বললেন, কি হলো? নীরু আবার আমতা আমতা গলায় বলল, আমি ওনাকে। নীরু আর কিছু বলতে পারল না। নীরুর কথার মাঝখান থেকে অনিল পেছন থেকে বলে উঠল, ও কি বলবে? যা বলার আমি বলছি। অনিলের কথা শুনে সবাই অবাক। সবার থেকে বেশি অবাক নীরু। নীরুর চোখে ভয়। নীরুর দুটো আহত দৃষ্টিতে অনিলের দিকে তাকিয়ে আছে। নিজেকে শেষ রক্ষা করার আর কোনো উপায় নেই মনে হয়। তবে অনিলের সব কথাগুলো নীরুর কাছে কেমন রহস্যজনক মনে হচ্ছে। রুবেল হোসেন বললেন, একদম উল্টাপাল্টা কিছু বলবি না। না বাবা, আমি সব সত্যিগুলোই বলবো। যদি বিশ্বাস না হয় তবে নীরুর কাছ থেকে জিজ্ঞেস করে নিও। জাহানারা বেগম বললেন, তুই কি বলতে চাস? অনিল একটু চুপ করে থেকে হঠাৎ বলে উঠল, নীরুর আগে একবার বিয়ে হয়েছিল। অনিলের কথা শুনে সবাই দ্বিধান্বিত হলো। সবার চোখের আকার বড় বড়, চোখ দুটো কপালে উঠেছে। রুবেল সাহেব বলল, মানে? মানে আমাদের পাশের ফ্ল্যাটের ভাইয়ের সাথে নীরুর প্রথম বিয়ে হয়, তাই না নীরু? অনিলের তাচ্ছিল্যের কথাগুলো নীরুর বুকে তীরের মতন বিঁধছে। নীরুর আর সহ্য করতে পারছে না। নীরুর মনে হচ্ছে এই লজ্জাজনক পরিস্থিতি হওয়ার আগে আত্মহত্যা করা উত্তম ছিল, কিন্তু নীরু সেটা করতে পারবে না। নীরুর মধ্যে এই অজানা সত্য লুকিয়েছিল, সেটা কেউই বিশ্বাস করতে পারছে না। নীরুকে খুব ভালো মেয়ে মনে করেই তো সবাই অনিলের সাথে বিয়ে দিল। নীরু কিছুই বলতে পারে না, পাথর হয়ে গেছে মনে হচ্ছে। অনিলের বোন বলল, ভাইয়া, তুই এত কিছু জানলি কিভাবে? শুনেছিলাম সেই ভাইয়ের বিয়ের পর তার শ্বশুর বাড়ির কেউ মেনে নেয়নি। আর গতকাল রাতে নীরুর ফোনের ওয়ালপেপারে আমি তার ছবি দেখি। নীরু হয়তো কোনো কারণে ছবিটি ডিলিট করতে ভুলে গেছিল। ছবিটি দেখে আমি নীরুকে জিজ্ঞেস করলাম, এই লোকটা কে? নীরু প্রথমে না বললেও পরে সব বলল। নীরুর ওই ভাইয়ের সাথে সম্পর্ক ছিল। নীরু বাড়ি থেকে পালিয়ে যায়, তার সাথে বিয়েও হয়। তারপর নীরুর পরিবারে এটা মানে না, নীরুকে জোর করে বাড়িতে নিয়ে আসে। নীরু তখন থেকেই পর্দা করে, কারোর সামনে যায় না, কারোর সাথে কথা বলে না। নীরু ঠিক এমনটাই আমাকে বলেছে। আর এই জন্যই আমি নীরুকে মেরেছি, কারণ ওরা আমাকে ঠকিয়েছে। আমার মাথা সত্যিই খারাপ হয়ে গেছিল। এটা যদি কেউ অন্যায় বলে তাহলে আমি তাকে বলবো, বিয়ের প্রথম রাতে আপনার বউ এমন বললে আপনি কি স্থির থাকতে পারবেন? নীরু আর দাঁড়িয়ে থাকতে পারল না, দুম করে পড়ে গেল। জ্ঞান হারিয়েছে। কয়েকদিন বেশ ধকল গেছে, একটু রেস্ট দরকার। সবাই তটস্থ হয়ে নীরুকে রুমে নিয়ে বিছানায় শুইয়ে দিল। নীরুকে রুমে রেখে সবাই ড্রয়িং রুমে নিঃশব্দে বসে আছে। এটা কি হলো? শেষ পর্যন্ত এমন খবর শোনাও বাকি ছিল। কেউ কোনো কথা বলছে না। অনেক সময় পর একটা খট করে শব্দ হলো। শব্দটি নীরুর রুম থেকে আসলো। অনিল তাকিয়ে দেখলো নীরুর রুমের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। অনিল দৌড়ে যেয়ে দরজা ধাক্কাতে শুরু করলো, কিন্তু ভিতরে কোনো শব্দ নেই, কেউ দরজা খুলছে না। নীরু নিশ্চয়ই আত্মহত্যা করার চেষ্টা করছে। বিষয়টি ভেবে রুবেল হোসেনের শরীরের লোম দাঁড়িয়ে গেল। তিনি বললেন, দরজা ভেঙে ফেল। দরজা ভেঙে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কারোর মুখে কোনো কথা নেই। নীরু ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে। অনিল জোরে একটা চিৎকার দিল।
আশ্চর্য বিষয়, শব্দটি কেউ শুনতে পেল না। অনিল হাঁপাচ্ছে। খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলে মানুষ প্রচণ্ড হতাশ হয়ে যায়। অনিলের শরীর ঘামে ভিজে উঠেছে। মনে হচ্ছে মাত্র গোসল করেছে, কিন্তু পানি মোছেনি এখনো। অনিল উপরের দিকে তাকিয়ে দেখল ফ্যান ঘুরছে তার আপন গতিতে। পাশে তাকিয়ে দেখল নীরু ঘুমিয়ে আছে। নীরুর শরীরে এখনো বিয়ের শাড়ি জড়ানো। অনেকদিন পর অনিল একটা লম্বা স্বপ্ন দেখল। স্বপ্নটা যেন বাস্তবের চেয়েও বাস্তব। আজ অনিলের বিয়ে হয়েছে। বিয়ে হতে না হতেই কেমন উল্টোপাল্টা স্বপ্ন দেখতে শুরু করেছে। তবে এটা সত্যিই কথা যে অনিলের মা তার নানুর বাড়িতে বেড়াতে গিয়ে নীরুকে পছন্দ করে, আর সেখান থেকেই এই বিয়ের উৎপত্তি। কি সাংঘাতিক ব্যাপার! স্বপ্ন যে সত্যি হয়ে যাচ্ছে। স্বপ্ন সত্যি হওয়ার কথা মনে পড়ার সাথে সাথে অনিলের মনে পড়ল নীরুর ফোনে সেই ভাইয়ের ছবির কথা। অনিলের চোখ পড়ল ঘুমিয়ে থাকা নীরুর পাশে, নীরুর নীল রঙের কভারওয়ালা ফোনের ওপর। অনিল ফোনটা দেখেই কেমন অস্থির হয়ে উঠল। কাঁপা কাঁপা হাতে নীরুর ফোনটা হাতে নিয়ে পাওয়ার বাটন অন করতেই অনিলের চোখ কপালে উঠল। স্বপ্নে যা দেখেছে একদম সব ঠিক ঠিক মিলে যাচ্ছে। অনিল গভীর দৃষ্টিতে দেখল নীরুর ফোনের ওয়ালপেপারে পাশের ফ্ল্যাটের ভাইয়ের ছবি। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন গল্পগুলি শোনার জন্য।